হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। প্রত্যাখ্যান গোষ্ঠীটির। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে নিহত আরও ১৩ ফিলিস্তিনি। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ওমানে হবে দ্বিতীয় দফার আলোচনা, জানালো তেহরান। রাশিয়া, ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও চলছে আলাপ। নীতিমালা পরিবর্তনে অস্বীকৃতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $200 কোটি তহবিল আটকে দিলেন ট্রাম্প। ঔষধ রপ্ত আমদানিতেও আসতে পারে নতুন শুল্ক আরোপের ঘোষণা। এবং নারীদের নিয়ে ইতিহাস গড়ল জেস বেজোসের ব্লু অরিজিন। মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ নানা পেশার 6 জন। 4 মিনিট মহাশূন্যে ভ্রমণ করলেন অভিযাত্রীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে মিশর থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল মিশরের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল। তবে এতে রাজি নয় হামাস। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ সংস্থার গঠনটির। এরই মধ্যে গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে 13 ফিলিস্তিনের। পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সামরিক অভিযান। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস জানান, আত্মরক্ষার অধিকার থাকলেও ইসরায়েলের পদক্ষেপ অতিরিক্ত। আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার উপত্যকাটির খান ইউনিস, সুজাইয়া ও তুফা এলাকায় একের পর এক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে গেল 24 ঘন্টায় প্রাণ যায় বহু ফিলিস্তিনির। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাবে দেখা দিয়েছে নতুন সংকট। মিশরের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রাখার কথা জানায় ইসরায়েল। এ বিষয়টি আল জাজিরাকে হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন। যদিও এতে রাজি নয় হামাস। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ করে সংগঠনটি। এদিকে ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির বদলে ১১ জন জিম্মি মুক্তির শর্তে সীমিত খাদ্য, পানি, ওষুধ প্রবেশে রাজি হয় তেল আবিব। তবুও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েলি বাহিনী। তবে আত্মরক্ষার অধিকার থাকলেও ইসরায়েলের পদক্ষেপকে অতিরিক্ত বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি সেনাদের অভিযান। অঞ্চলটির তুলকারেম শহরে বাড়িঘর ও দোকানপাটে তল্লাশি চালিয়ে ক্যাফেতে বোমা ছোড়ে দখলদার বাহিনী। নূর শামস শরণার্থী শিবিরেও উচ্ছেদ করা হয় বাসিন্দাদের। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। নাদিম মারজান, সময় সংবাদ। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের সামরিক হামলার আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ওমানেই দ্বিতীয় দফায় মার্কিন ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা হবে বলে নিশ্চিত করেছে তেহরান। স্থানীয় সময় সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিবাদ নতুন কোনো বিষয় নয়। তবে এবার আলোচনার টেবিল আর যুদ্ধের হুমকির ফাঁকে এক নতুন অস্থিরতা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান দ্রুত সমঝোতায় না এলে পরমাণু স্থাপনা লক্ষ্য করে সামরিক হামলার পথও খোলা আছে। তেহরান অবশ্য দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এই ইস্যুকে অজুহাত বানিয়ে পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করে তেহরান। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে কথিত ইতিবাচক আলোচনা। তবে আলোচনা সরাসরি না হয়ে বার্তা বিনিময়ের মাধ্যমে হয়। ১৯ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকও মাস্কটই হবে বলে জানায় তেহরান। যদিও এর আগে রোমে বৈঠকের কথা জানিয়েছিল ইতালি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ নিয়ে বিভ্রান্তির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি বৈঠক সম্ভব নয়। বলেন, যতক্ষণ পর্যন্ত চাপ আর হুমকির ভাষা চলবে ততক্ষণ সরাসরি আলোচনা হবে না। বাঘেই আরো জানান, রাশিয়া, ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের প্রশ্নই আসে না বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আবারও স্মার্টফোনের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিদেশ থেকে ঔষধ আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসতে চলেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস ও প্রশাসনিক দফতরে আমূল পরিবর্তনের পর এবার বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় পরিবর্তন আনার আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পরিবর্তিত নীতিমালার একটি প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্দোলনে মাস্ক পরিধানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে শিক্ষক ও কর্তৃপক্ষের ক্ষমতায় লাগাম টানার মতো বেশ কিছু নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের ভর্তিতে বৈচিত্র্য কমানোর নির্দেশও। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এড়াতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আর তাতেই চটেছেন ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন 2.2 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এমন আশঙ্কা থেকেই শুক্রবার তহবিল বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলেন তারা। এদিকে মার্কিন শুল্ক পরিস্থিতি নিয়ে যেন কানামাছি খেলায় মেতেছেন ট্রাম্প। শুক্রবার স্মার্টফোন ও কম্পিউটারের ওপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুল্ক প্রত্যাহারের পর এবার তিনি বলছেন ভিন্ন কথা। তার দাবি, যে কোনো মুহূর্তে স্মার্টফোনের উপর আবারও শুল্ক আরোপ হতে পারে, তবে তা একটি ভিন্ন খাতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। প্রযুক্তি খাতের পরিবর্তে স্মার্টফোনকে সেমিকন্ডাক্টর খাতে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন ট্রাম্প বলে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঔষধ খাতেও বড় ধরনের শুল্ক আরোপ করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান দলের তহবিল সংগ্রহ উপলক্ষে হওয়া এক নৈশভোজেও এমন পূর্বাভাস দেন ট্রাম্প। বলেন, ঔষধ খাতে যুক্তরাষ্ট্রকে স্বাবলম্বী করতে চান তিনি। তার এই নতুন শুল্কে ভারত ও চীনের মতো ঔষধ রপ্তানিকারক দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে মার্কিন শুল্ক প্রত্যাহারের পর উঠতি পথে এশিয়ার শেয়ার বাজার। প্রেসিডেন্ট ট্রাম্পের এক একটা কথায় বদলে যাচ্ছে বাজারের চিত্র। এই সিদ্ধান্তের রদবদলে ভোগান্তিতে সাধারণ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কবাণে অস্থির হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। একজন নেতার এক কথায় রীতিমতো ঝড় বইছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে সব দেশের ওপর তার আরোপ করা প্রতিশোধমূলক শুল্কের ভিত্তিতে ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা। সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও টানাপোড়েন পিছু ছাড়ছে না এশিয়ার পুঁজিবাজারের। ট্রাম্প জানিয়েছেন স্মার্টফোন ও কম্পিউটার হয়তো নতুন মার্কিন শুল্কের আওতায় আসবে না, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক এখনো সম্ভাব্য। এই ঘোষণার পর জাপানের নিকেই সূচক বেড়েছে 1.9%, হংকংয়ের হ্যানসেন সেন্সেক্স 2.4%। তবে তাইওয়ানের সূচক দিনের শুরুতে 2% বাড়লেও শেষে কমে যায়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার প্রথম ধাপ ভালোই চলছে। দেশটি এই সংকটকে বাণিজ্যিক সুযোগের রূপ দিতে চায় বলে জানান তিনি। তবে বিশ্ব নেতাদের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং যারা নিজেদের সর্বস্ব শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা প্রতিনিয়ত দিন পার করছেন অনিশ্চয়তায়। ট্রাম্পের একটা কথাই অনেক বড় প্রভাব ফেলে। আমার পরিশ্রম যেন এক রাতেই শেষ হয়ে গেল। আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলাম। ট্রাম্প কিছু বললেই মার্কেট সাসপেন্ড হয়ে যায়। এটাই যেন পৃথিবীর শেষ। বাজারে এই অস্থিরতার পেছনে ট্রাম্প প্রশাসনের 2 এপ্রিল ঘোষিত শুল্ক পরিকল্পনাই মূল কারণ। একের পর এক ঘোষণায় বিনিয়োগকারীদের মনে দানা বাঁধছে অনিশ্চয়তা। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। 1 বছরের মধ্যে 10 লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করার পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউস। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অবৈধ অভিবাসী বহিষ্কারের রেকর্ড হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে দেশটিতে 30 দিনের বেশি সময় অবস্থান করা বিদেশিদের বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছিলেন অবৈধ অভিবাসীদের জায়গা যুক্তরাষ্ট্রে নেই। প্রেসিডেন্ট হওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হয় পদক্ষেপ। এবার আরও বড় পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। 1 বছরে 10 লাখ কাগজপত্রবিহীন অভিবাসীকে বহিষ্কারের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার প্রতিদিনই স্বরাষ্ট্র দফতর ও অন্যান্য সংস্থার সঙ্গে এই পরিকল্পনা নিয়ে বৈঠক করছেন। বিশেষ করে যাদেরকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হবে। অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, এমনই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সে লক্ষ্যে এরই মধ্যে 30টির বেশি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তারা। এরই মধ্যে মেক্সিকো, কোস্টারিকা, পানামায় অবৈধ অভিবাসীদের পাঠানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যে অভিবাসীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দফতর। যেসব বিদেশি 30 দিনের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে। না করলে দিতে হবে প্রতিদিন $998 জরিমানা, এমনকি হতে পারে কারাদণ্ডও।
বিশ্লেষকরা বলছেন, আদালতের প্রক্রিয়া, মানবাধিকার ইস্যু ও লজিস্টিক জটিলতা অবৈধ অভিবাসী বিতরণের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সেসব বাধা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতীয় পঞ্জিকা অনুসারে আজ দেশটিতে পালিত হচ্ছে বাংলার নববর্ষ। এই উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে কলকাতার রাস্তাঘাট। মঙ্গল শোভাযাত্রা সহ চলছে নানা আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা। আপনারা জানেন যে প্রতি বছর নিয়ম করে দক্ষিণ কলকাতার এই বাঘাযতীন এলাকা থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা, যেটি মঙ্গল শোভাযাত্রা নামে একসময় পরিচিত ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এবং ইতিমধ্যেই এখানে আমরা দেখেছি যে লাল পেড়ে শাড়ি, পাঞ্জাবি পাজামা পরে বাঙালির চিরাচরিত যে রীতি অনুসারে মুখোশ পরে বা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সাধারণ মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন যে এই যে মঙ্গল শোভাযাত্রা আজকে দক্ষিণ কলকাতার বাঘাযতীন থেকে শুরু হলো। এই শুধু আজকের এই শোভাযাত্রা এখানেই নয়, আজকে কলকাতার বিভিন্ন জায়গায় একই রকম ভাবে মঙ্গল শোভাযাত্রায় পা মেলাচ্ছেন আপামর বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই বর্ষবরণ। এই বর্ষবরণের দিনে আজকে কিন্তু সবাই যে যার মতো করে বাঙালিয়ানাকে লালন করবেন এবং একই সঙ্গে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা শহরের বাইরে জেলা শহরগুলোতে একই রকম ভাবে বেসরকারি সরকারি উদ্যোগে পালন করা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণের নানা অনুষ্ঠান। ধর্মীয় স্থানগুলোতেও সকাল থেকে আমরা দেখেছি লক্ষণীয় ভিড় রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সরকারিভাবে রাজ্যের যে তথ্য এবং সংস্কৃতি দপ্তর, সেখান থেকেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আয়োজন বা উৎসব বর্ষবরণের আজকের এই যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু পালন করা হচ্ছে। আমরা দেখেছি নানা শ্রেণী পেশা মানুষের ভিড় এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন জেলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচের শিল্পীরা এখানে এসেছেন, বাঁকুড়া থেকে এসেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহর থেকে এখানে এসেছেন। কলকাতা শহর, কলকাতার আশেপাশে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মানুষ এখানে এসেছেন। বছরের এই দিনটির দিকেই কিন্তু তাকিয়ে থাকেন অনেকে। আমাদের এখান থেকে পুরুলিয়ার যে ছৌ নাচ শিল্পীরা, তারা কিন্তু এখানে তাদের যে শিল্পকলা সেটা প্রকাশ করছে। একই রকম ভাবে বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু এখানে রয়েছে। তো আজকে দিনভর নানা আয়োজনে বাঙালিরা মেতে উঠবেন নতুন বর্ষবরণের অনুষ্ঠানে। কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু একই রকম ভাবে আয়োজন করছে। তো এই ছিল আমার কাছে বাঙালি বর্ষবরণের প্রথম প্রহরে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতীয়দের নববর্ষ উদযাপনের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেশের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে উত্তর কোরিয়া। সম্প্রতি এক স্যাটেলাইট ইমেজে দেখা যায় পিয়ংইয়ংয়ের নৌবাহিনীর জাহাজের প্রায় দ্বিগুণ আকারের নির্মাণাধীন যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে দেশটির পশ্চিম উপকূলে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান উত্তেজনার মধ্যেই কিম প্রশাসনের নৌবাহিনীর এই আধুনিক যান মার্কিনীদের যুদ্ধজাহাজকে টক্কর দিতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের। এবার মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে টক্কর দিতে পারে এমন আধুনিক যুদ্ধজাহাজ তৈরির পথে নেমেছে উত্তর কোরিয়া। নিজেদের সর্বোচ্চটা কাজে লাগিয়ে পিয়ংইয়ংয়ের নৌবাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই ধারাবাহিকতায় দেশটির নৌবাহিনীর আর 10টি জাহাজের তুলনায় দ্বিগুণ আকৃতির যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া। ম্যাক্সা টেকনোলজির একটি স্যাটেলাইট ইমেজে দেখা যায় দেশটির পশ্চিম উপকূলের নামপো শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছে নির্মাণাধীন জাহাজটি।
বিশ্লেষকরা বলছেন নতুন এই জাহাজটি আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তাদের দাবি 459 ফুট লম্বা এই নৌযানটি উত্তর কোরিয়ায় নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এর আগে নতুন একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন তৈরির তথ্য প্রকাশ করে দেশটির জাতীয় গণমাধ্যম। এতে নানা মহলে প্রশ্ন উঠছে যে নিষেধাজ্ঞার ভারে নুয়ে থাকা উত্তর কোরিয়া কিভাবে অত্যাধুনিক সব অস্ত্র ও যান তৈরি করছে। এই অবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে রাশিয়াকে সেনা সরবরাহের বিনিময়ে মস্কোর কাছ থেকে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই দেশটির সামরিক খাতের উন্নয়নে নতুন আঞ্চলিক উত্তেজনা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বহুল প্রত্যাশিত দক্ষিণ পূর্ব এশিয়া সফরের প্রথম ধাপে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। জানা গেছে ভিয়েতনাম সফর শেষে মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস স্কোয়ারে ২১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। তাকে স্বাগত জানান ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম। এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন তো লাম ও ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং। ২ দিনের এই রাষ্ট্রীয় সফরে শি জিনপিং এর ভিয়েতনামের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, প্রধানমন্ত্রী ফাম মিন চিন ও জাতীয় সংসদের চেয়ারম্যান ট্রান থান মান। সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পা দিয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই সফর, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শি জিনপিং এর এই সফর শুধু চীন ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের অবস্থান পুনরায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিয়েতনাম সফর শেষে শি জিনপিং মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন শুক্রবার পর্যন্ত। কাকুলি আখতার, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী সহ বিশ্বের চরম ক্ষুধা এবং অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ইউএসএইডের সাহায্য পুনরায় চালুর ওপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসম্যান। একই সঙ্গে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ঘোষিত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে তাদের মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিশ্বের প্রভাবশালী এই দেশটি। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পাওয়া শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ সহ অন্যান্য দেশে ইউএসএআইডির সব ধরনের সহায়তা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অন্তত 13 লাখ শরণার্থী। এবার এ নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন মার্কিন কংগ্রেসম্যান। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ প্রসঙ্গে তির্যক মন্তব্য করেন মার্কিন এই রাজনীতিবিদ। কংগ্রেসের উচিত এই শুল্ক আরোপের কর্তৃত্ব পুনরুদ্ধার করা এবং শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে এককভাবে এসব শুল্ক আরোপের অনুমতি না দেয়া। মার্কিন সংবিধানে বলা আছে শুল্ক আরোপের মূল দায়িত্ব আসলে কংগ্রেসের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর হিলটপে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস এর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন 64 বছর বয়সী কংগ্রেসম্যান মার্ক টেকানো। সংগঠনটির ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশনার ডার্সি এল হাউক। যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজারো বাংলাদেশিদের সংগঠন AABEA এর ক্যালিফোর্নিয়ার নতুন নেতৃত্ব বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এখন আমাদের নিজেদের সফলতা আমরা কাজে লাগাতে চাই ফর আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশের উন্নতির জন্য।
ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করা যে তোমরা স্টেম কারিকুলামের সাথে আরও ইন্টারেস্টেড হও। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা বাঙালি কমিউনিটিরা অনেক রকমের উপকার পাচ্ছি। প্রকৌশলী চমক হাসানের সঞ্চালনায় আলোচনা সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সুরের মূর্ছনায় মুগ্ধ হন অতিথিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। শীতপ্রধান সুইডেনে বসন্তের বার্তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে ক্ষণিকের ফোঁটা চেরি ফুল। বছরের এ সময় দেশটির বিভিন্ন স্থানে চেরি ফুলের দেখা মিললেও রাজধানী স্টকহোমের সিটি সেন্টার চেরি ফুলের বাগানকে কেন্দ্র করে উৎসবে মাতেন সুইডিশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। সুইডেন থেকে চেরি ফুলের খবরের বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। ইউরোপের দেশ সুইডেন বেশিরভাগ সময় শীত আর বরফেই আচ্ছাদিত থাকে, তবে বসন্ত শুরুর এই সময়টাতে শীতের প্রকোপ কমতে থাকে। এমন শীতল আবহাওয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে ক্ষণিকের ফোঁটা সাদা গোলাপি চেরি ফুল। গ্রীষ্মের আগাম বার্তা নিয়ে আসা ক্ষণিকের চেরি ফুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের। সেই সঙ্গে সুইডেনের বসন্তকে করে তোলে আরও আকর্ষণীয়। সাধারণত সুইডেনে মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আবির্ভাব ঘটে চেরি ফুলের। স্থানীয় ও বিদেশি পর্যটকরা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই ছবি তুলে সুন্দর সময়টুকু স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। একদিকে বাংলা নতুন বছরের আগমন, অন্যদিকে শীতকে বিদায় দিয়ে সুইডেনে চলছে বসন্তের আমেজ। তাই বসন্তের এই সময়ে বাংলাদেশিদের মাঝে বইছে বাড়তি আনন্দ। দুইটা দিনই একসাথে পড়ছে, চেরি ব্লসম প্লাস হচ্ছে বাংলা নববর্ষে, তো সেটাই সেলিব্রেট করার জন্য আসলে এখানে আসা। ভালো লাগতেছে, ফুলটা তো 3 সপ্তাহের মতো হয়তো থাকে, দেখার জন্য আর কি আসছে। চেরি ফুলের এই উৎসবকে ঘিরে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মেতেছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। প্রত্যাখ্যান গোষ্ঠীটির। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে নিহত আরও 13 ফিলিস্তিনি। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ওমানে হবে দ্বিতীয় দফার আলোচনা, জানালো তেহরান। রাশিয়া, ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও চলছে আলাপ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।